যিনি মৌলানা ভাসানীর ধানের শীষকে শহীদ জিয়ার হাতে তুলে দিয়েছিলেন, শহীদ জিয়ার হাত থেকে বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার হাত থেকে আজ তারেক রহমানের হাতে। ধানের শীষের এই রাজনৈতিক প্রতীকী আকারে মৌলানা ভাসানীর হাতে জন্ম নিয়ে তারেক রহমান পর্যন্ত আজকের এই যে বিবর্তন এবং তার যে ধানের শীষের যে উপস্থিতি, এর মধ্যেই নিহিত আছে মশিউর রহমান জাদু মিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, এর মধ্যেই নিহিত আছে মশিউর রহমান জাদু মিয়ার কৃতিত্ব। মাত্র 55 বছর বয়সে তিনি তার জীবন অবসান হয়েছে, কিন্তু তিনি আজকের এই গণতান্ত্রিক রাজনীতিতে, নির্বাচনের রাজনীতিতে, বহুদলীয় রাজনীতিতে ধানের শীষের জনপ্রিয়তার এই ভিত্তিভূমি তৈরি করেছিলেন মশিউর রহমান জাদু মিয়া। শহীদ জিয়াউর রহমানের মতো তৎকালীন সময়কার, বিশেষ করে 75-এর যে প্রেক্ষাপটে পরিবর্তন ঘটেছিল, আওয়ামী লীগের খন্দকার মোস্তাকরা শেখ মুজিবের মৃত্যুর পরে যেভাবে ক্ষমতা দখল করেছিল, বাংলাদেশের শেখ মুজিব সাহেব কর্তৃক প্রথম নিয়োগকৃত প্রধান বিচারপতি সায়েম সাহেব যেভাবে নিজে নিজেই প্রধান সামরিক আইন প্রশাসকে পরিণত হয়েছিলেন, শেখ মুজিব সাহেবকে কবরে রেখে যেভাবে তার সহকর্মীরা দেশে সামরিক শাসন জারি করেছিলেন, প্রধান বিচারপতিকে প্রধান সামরিক আইন প্রশাসক করেছিলেন এবং নিজেরা যেভাবে মন্ত্রিত্ব ভোগ করেছিলেন 16 আগস্ট থেকে, এবং তার পরবর্তীকালের 3রা নভেম্বরের ধারাবাহিকতাতে যে নৈরাজ্য, সেই নৈরাজ্য থেকে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে সিপাহী জনতা মুক্ত করে এনে জাতির সামনে হাজির করেছিলেন, তার নেতৃত্বে ক্যান্টনমেন্টে যে শৃঙ্খলা ফিরিয়ে আসার ইতিহাস এবং বিভক্ত জাতির মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার যে ইতিহাস, সেই কারণেই সিপাহী জনতার রাজনীতিতে সংঘবদ্ধভাবে, স্বতঃস্ফূর্তভাবে একটা ভূমিকা আমাদের দেশে তৈরি হয়েছে এবং সেই ধারাবাহিকতাতেই ধানের শীষের রাজনীতির গ্রহণযোগ্যতাও বাংলাদেশে আজকে তৈরি হয়েছে। বাংলাদেশী জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র এবং ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে ধর্ম ব্যবসায়ীদের সঙ্গে বিরোধিতা করা, লড়াই করা, সচেতনভাবে হোক আর অবচেতনভাবে হোক, বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তের সুস্থ ধারার রাজনীতির এই 3টি উপাদান বিরাজ করছে এবং আমরা খুবই গর্বিত। আমাদের সরকার অত্যন্ত সচেতনভাবে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে আমরা বাংলাদেশী জাতীয়তাবাদকে মূর্তমান করার জন্য স্পষ্ট করে বলেছি, সবার আগে বাংলাদেশ। যাদের মোহ রয়ে গিয়েছে দিল্লির প্রতি, যাদের মোহ রয়ে গিয়েছে পিন্ডির প্রতি, আমরা সবার আগে বাংলাদেশের স্লোগান দিয়ে সেই মোহগ্রস্তদেরকে ঘুম ভাঙাতে চাই। আমরা বাংলাদেশের অবাধ নির্বাচনকে, যাকে বিতর্কিত করতে চেষ্টা করেছিল একটি মহল, যে নির্বাচনকে প্রলম্বিত করতে চেষ্টা করেছিল একটি মহল, যে নির্বাচনকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল সেই একটি মহল, তাদের হাত থেকে নির্বাচনের মতো একটি গণতান্ত্রিক রাজনীতির সবচেয়ে অনিবার্য অনুষঙ্গকে আমরা বাস্তবায়ন করেছি 12ই ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত করার মধ্য দিয়ে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা গত 12ই মার্চ জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু করেছি। সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হয়েছে, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছে এবং সংসদের স্বাভাবিক বিতর্কের যাত্রা বিন্দুও তৈরি হয়েছে গত 12ই মার্চ। 1991-এ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে সংসদীয় রাজনীতি নতুন করে প্রাণ ফিরে পেয়েছিল, যা পরবর্তীতে স্বৈরাচারী এরশাদ ছিনতাই করে নিয়ে গিয়েছিল, যা পরবর্তীতে শেখ হাসিনার শাসনামলে ভুলুণ্ঠিত হয়েছিল,
তাদের আমির নির্বাচন, নিশিরাতের নির্বাচন এবং একতরফা নির্বাচনের মধ্য দিয়ে সেই সংসদীয় রাজনীতি আবার নতুন করে আমাদের সংসদ নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গত 12ই মার্চ আবার চর্চা করতে শুরু করেছি। 70-এর নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগের বিজয়ে অর্জন মূলত জনগণের অংশগ্রহণের প্রথম যাত্রা বিন্দু ছিল, কিন্তু 1975-এ জনগণের এই অংশগ্রহণকে নাকচ করে, বহুদলীয় গণতন্ত্রের সংস্কৃতিকে নাকচ করে আওয়ামী লীগই শুরু করেছিল সেই ভয়াল রাজনৈতিক প্রেক্ষাপট যা গোটা জাতির অনাকাঙ্ক্ষিত পরিবেশ হিসাবে হাজির হয়েছে 1975-এর 15 আগস্টে। এই প্রেক্ষাপট আওয়ামী লীগের একদলীয় শাসন কায়েম করার স্বৈরতান্ত্রিক মনোভাবের মধ্যেই নিহিত ছিল। রাজনৈতিকভাবে এই দায়িত্ব তৎকালীন আওয়ামী লীগের নেতৃত্বই নিতে হবে। শহীদ জিয়াউর রহমান 1975-এর 7ই নভেম্বর ধীরে ধীরে পর্যায়ক্রমে এই নৈরাজ্যের হাত থেকে যখন জাতিকে আবার উদ্ধার করেছিলেন, তখন মশিউর রহমান জাদিমুয়ের মতো নেতাই কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন অন্যান্য সহকর্মীদেরকে সাথে নিয়ে শহীদ জিয়াউর রহমানের জনপ্রিয়তাকে ঘিরে বাংলাদেশের যে জাতীয় ঐক্যমত তৈরি হয়েছিল, তখন সেই ধারাবাহিকতাতেই যদি বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতির আবার এক নতুন যাত্রা তৈরি করা যায়, তাহলেই কেবলমাত্র জাতি তার হারানো পথ থেকে সঠিক পথে আবার দাঁড়াতে পারবে। এবং অত্যন্ত সঠিকভাবে এই কাজটি হয়েছিল বলেই কিন্তু আওয়ামী লীগ দ্বিতীয়বার জন্ম নিয়েছিল এবং সংসদে আসাদুজ্জামান সাহেবকে বিরোধী দলীয় নেতা তৈরি করে তারা সংসদীয় রাজনীতিতে আবার ফিরে এসেছিল। মশিউর রহমান সহ তৎকালীন সময়কার সহকর্মীদেরকে নিয়ে শহীদ জিয়াউর রহমানের গোটা জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনার সেই ধারাবাহিকতাতেই দেশ চলছিল। মাঝখানের ঘটনা আপনারা সবাই জানেন। বাংলাদেশের ইতিহাসে দ্বাদশ সংশোধনীর মতো সবচেয়ে গ্রহণযোগ্য সংসদীয় কার্যক্রম ইতিহাস খুঁজলে কিন্তু আর পাওয়া যাবে না। একমাত্র বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় সংসদে একটি সংশোধনী, দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে যে সংসদীয় রাজনীতি নতুন করে যাত্রা শুরু করেছিল এবং সেখানে সর্বসম্মতিক্রমে এই যাত্রা আমরা শুরু করেছিলাম, যা এখনো বহাল আছে, যাকে আমরা ধরে রাখতে চাই। এবং বহুদলীয় রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, সংসদীয় রাজনীতির মধ্যে যে বহু মত, বহু চিন্তার শান্তিপূর্ণ সহ অবস্থান এবং গণতান্ত্রিক সুস্থ প্রতিযোগিতা, এই সবটা মিলিয়ে একটি গণতান্ত্রিক সংস্কৃতি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্ত্বেও আজও গণতান্ত্রিক সংস্কৃতির এই মূল্যবোধের বোঝার ঘাটতি রয়ে গিয়েছে। সংসদীয় রাজনীতি চর্চা করতে গিয়েও যখন কোনো মহল তার মাত্রা অতিক্রম করে নিয়মতান্ত্রিক তর্ক বিতর্ককে মব কালচারে পরিণত করতে চান, তখনই জাতি সতর্ক হয়ে যায় আবারও অন্য কোনো ধরনের মনোজগৎ ফিরে আসছে কিনা। জাদু ভাইয়ের 47তম মৃত্যুবার্ষিকীতে আমি সংশ্লিষ্ট সকল মহলকেই সজাগ থাকার আহ্বান জানাই, সতর্ক থাকার আহ্বান জানাই। ইতিহাস বিশ্বব্যাপী যেমন প্রমাণ করেছে, বাংলাদেশের প্রেক্ষাপটেও কিন্তু প্রমাণ করেছে আমাদের দেশের রাজনীতি এবং উন্নয়ন এর একমাত্র সমাধান হচ্ছে গণতন্ত্র এবং অবাধ নির্বাচন। এর বাইরে যতবারই গতিমুখকে যারা পরিবর্তন করেছে, ততবারই জাতীয় সংকট তৈরি হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানীরা বারবার বলেছেন, গণতন্ত্র হয়তো সর্বোত্তম সমাধান না, কিন্তু এর চাইতে কোনো উত্তম সমাধান আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। অতএব সংশ্লিষ্ট সকল মহলকেই আমাদেরকে গণতান্ত্রিক রাজনীতির এই সংস্কৃতি এবং মূল্যবোধকে আঁকড়ে ধরতে হবে। বাংলাদেশের গত 55 বছরের ইতিহাসেও কিন্তু এটা প্রমাণ হয়েছে যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক নেতৃত্ব এবং যে রাজনৈতিক প্রক্রিয়া এই মূল্যবোধের বাইরে ইচ্ছায় বা অনিচ্ছায় ঢুকে পড়েছে, তখনই কিন্তু গোটা জাতীয় সংকটের মধ্যে পড়েছে। আমি জাদু ভাইয়ের প্রতি সম্মান জানাতে গিয়ে
ইতিহাসের এই দিকটাকে আপনাদের জানা আছে, তারপরেও আমি বিনয়ের সঙ্গে তুলে ধরলাম। বাংলাদেশের বর্তমান সরকার এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তারেক রহমানের নেতৃত্বে যে নতুন যাত্রা শুরু করেছে, সেখানে আমরা যদি গণতান্ত্রিক এই মূল্যবোধকে এবং বাংলাদেশি পরিচয়, অন্য কোনো পরিচয় নয়, তাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি এবং ধর্মীয় মূল্যবোধের সীমানাকে আমরা যদি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করতে পারি, তাহলে আমাদের পরাজিত করার মতো কোনো শক্তি আমি দেখি না। জাদু ভাইয়ের ৪৭তম মৃত্যুবার্ষিকীতে এই চেতনার উপরে দাঁড়িয়ে যেই চিন্তার আলোকেই তিনি ধানের শীষের গতিপথকে নির্ধারণ করে তিনি তার ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছিলেন, শহীদ জিয়াউর রহমানকে ধানের শীষের নেতায় পরিণত করেছিলেন অন্যান্য সহকর্মীদেরকে নিয়ে, যেই ধারাবাহিকতাতে সেই ধানের শীষ হাতে তুলে নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেই ধারাবাহিকতাতে আজও তারেক রহমান সেই ধানের শীষকে বহন করেন, মৌলানা ভাসানীর প্রদর্শিত ধানের শীষের হাতে তোলা এই পথের মিছিলই হবে বাংলাদেশের একমাত্র পথ, এ বিশ্বাস আমি করি। এবং এই ইতিহাস চর্চা করতে গেলেই আমাদেরকে বারবার স্মরণ করতে হবে মশিউর রহমান জাদু মিয়ার মতো একজন প্রজ্ঞাবান জাতীয় নেতাকে। সর্বশক্তিমানের দরবারে আমি তার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।